যতদিন বিলাতে ছিলাম শুরু হইতে শেষ পর্যন্ত একটি প্রহসন আমার প্রবাসবাসের সঙ্গে জড়িত হইয়াছিল। ভারতবর্ষের একজন উচ্চ ইংরেজ কর্মচারীর বিধবা স্ত্রীর সহিত আমার আলাপ হইয়াছিল। তিনি স্নেহ করিয়া আমাকে রুবি বলিয়া ডাকিতেন। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প এবং প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ শুনবেন জীবন স্মৃতির ২৪ নম্বর পর্ব, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি গ্রন্থ থেকে প্রবন্ধ বিলাত। এইরূপে আহমেদাবাদে ও বোম্বাইয়ের মাস ৬ কাটাইয়া আমরা বিলাতে যাত্রা করিলাম। অশুভক্ষণে বিলাত যাত্রার পথ প্রথমে আত্মীয়দিগকে ও পরে ভারতীতে পাঠাইতে আরম্ভ করিয়াছিলাম। এখন আর এগুলিকে বিলুপ্ত করা আমার সাধ্যের মধ্যে নেই। এই চিঠিগুলোর অধিকাংশই বাল্য বয়সের বাহাদুরি, অশ্রদ্ধা প্রকাশ করিয়া, আঘাত করিয়া, তর্ক করিয়া রচনার আতশবাজি করিবার এই প্রয়াস। শ্রদ্ধা করিবার, গ্রহণ করিবার, প্রবেশ লাভ করিবার শক্তি যে সকলের চেয়ে মহৎ শক্তি এবং বিনয়ের দ্বারাই যে সকলের চেয়ে বড় করিয়া অধিকার বিস্তার করা যায়, কাঁচা বয়সে এই কথা মন বুঝিতে চায় না। ভালো লাগা, প্রশংসা করা যেন একটা পরাভব, সে যেন দুর্বলতা। এই জন্যই কেবলই খোঁচা দিয়া আপনার শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করিবার এই চেষ্টা আমার কাছে আজ হাস্যকর হইতে পারিত, যদি ইহার ঔদ্ধত্য ও অসরলতা আমার কাছে কষ্টকর না হইত। ছেলেবেলা হইতে বাহিরের পৃথিবীর সঙ্গে আমার সম্বন্ধ ছিল না বলিলেই হয়। এমন সময় হঠাৎ ১৭ বছর বয়সে বিলাতের জনসমুদ্রের মধ্যে ভাসিয়া পড়িলে খুব একচোট হাবুডুবু খাইবার আশঙ্কা ছিল। কিন্তু আমার মেজ বউ ঠাকুরন তখন ছেলেদের লইয়া ব্রাইটনে বাস করিতেছিলেন। তাহার আশ্রয়ে গিয়া বিদেশের প্রথম ধাক্কাটা আর গায়ে লাগিল না। তখন শীত আসিয়া পড়িয়াছে। একদিন রাত্রে ঘরে বসিয়া আগুনের ধারে গল্প করিতেছি। ছেলেরা উত্তেজিত হইয়া আসিয়া কহিল, বরফ পড়িতেছে। বাহিরে গিয়া দেখিলাম কনকনে শীত, আকাশে শুভ্র জ্যোৎস্না এবং পৃথিবী সাদা বরফে ঢাকিয়া গিয়াছে। চিরদিন পৃথিবীর যে মূর্তি দেখিয়াছি, সে মূর্তিই নয়, এ যেন একটা স্বপ্ন, যেন আর কিছু সমস্ত কাছের জিনিস যেন দূরে গিয়া পড়িয়াছে। শুভ্রকায় নিশ্চল তপস্বী যেন গভীর ধ্যানের আবরণে আবৃত। অকস্মাৎ ঘরের বাহির হইয়াই এমন আশ্চর্য বিরাট সৌন্দর্য আর কখনো দেখি নাই। বউ ঠাকুরণীর যত্নে এবং ছেলেদের বিচিত্র উৎপাত উপদ্রবের আনন্দে দিন বেশ কাটিতে লাগিল। ছেলেরা আমার অদ্ভুত ইংরাজি উচ্চারণে ভারী আমোদ বোধ করিল। তাহাদের আর সকল রকম খেলায় আমার কোনো বাধা ছিল না। কেবল তাহাদের এই আমোদটাতে আমি সম্পূর্ণ মনে যোগ দিতে পারিতাম না। ওয়াম শব্দে এর উচ্চারণ ও এর মতো এবং ওম শব্দে ও এর উচ্চারণ এর মতো, এটা যে কোনো মতেই সহজ জ্ঞানে জানিবার বিষয় নহে, সেটা আমি শিশুদিগকে বুঝাইব কি করিয়া। মন্দভাগ্য আমি, তাহাদের হাসিটা আমার ওপর দিয়াই গেল। কিন্তু হাসিটা সম্পূর্ণ পাওনা ছিল ইংরাজি উচ্চারণ বিধির। এই দুটি ছোট ছেলের মন ভোলাইবার, তাহাদিগকে হাসাইবার, আমোদ দিবার নানা প্রকার উপায় আমি প্রতিদিন উদ্ভাবন করিতাম। ছেলে ভোলাইবার সেই উদ্ভাবনী শক্তি খাটাইবার প্রয়োজন তাহার পরে আরও অনেকবার ঘটিয়াছে। এখনও সে প্রয়োজন নাই, কিন্তু সে শক্তির আর সে অজস্র প্রাচুর্য অনুভব করি না। শিশুদের কাছে হৃদয়কে দান করিবার অবকাশ সেই আমার জীবনে প্রথম ঘটিয়াছিল। দানের আয়োজন তাই এমন বিচিত্রভাবে পূর্ণ হইয়া প্রকাশ পাইয়াছিল। কিন্তু সমুদ্রের এপারের ঘর হইতে বাহির হইয়া সমুদ্রের ওপারের ঘরে প্রবেশ করিবার জন্য তো আমি যাত্রা করি নাই।
কথা ছিল পড়াশোনা করিব, ব্যারিস্টার হইয়া দেশে ফিরিব। তাই একদিন ব্রাইটনে একটি পাবলিক স্কুলে আমি ভর্তি হইলাম। বিদ্যালয়ের অধ্যক্ষ প্রথমেই আমার মুখের দিকে তাকাইয়া বলিয়া উঠিলেন, বাহ বাহ, তোমার মাথাটা তো চমৎকার। হোয়াট স্প্লেন্ডিড হেড ইউ হ্যাভ। এই ছোট কথাটা যে আমার মনে আছে তাহার কারণ এই যে বাড়িতে আমার দর্পহরণ করিবার জন্য যাহার প্রবল অধ্যাবসায় ছিল, তিনি বিশেষ করিয়া আমাকে এই কথাটি বুঝাইয়া দিয়াছিলেন যে আমার ললাট এবং মুখশ্রী পৃথিবীর অন্য অনেকের সহিত তুলনায় কোনো মতে মধ্যম শ্রেণীর বলিয়া গণ্য হইতে পারে। আশা করি এটাকে পাঠকেরা আমার গুণ বলিয়াই ধরিবেন যে আমি তাহার কথা সম্পূর্ণ বিশ্বাস করিয়াছিলাম এবং আমার সম্বন্ধে সৃষ্টিকর্তার নানা প্রকার কার্পণ্যে দুঃখ অনুভব করিয়া নীরব হইয়া থাকিতাম। এইরূপে ক্রমে ক্রমে তাহার মতের সঙ্গে বিলাতবাসীর মতের দু একটা বিষয় পার্থক্য দেখিতে পাইয়া অনেকবার আমি গম্ভীর হইয়া ভাবিয়াছি, হয়তো উভয় দেশের বিচারের প্রণালী ও আদর্শ সম্পূর্ণ বিভিন্ন। ব্রাইটনের এই স্কুলে একটা জিনিস লক্ষ্য করিয়া আমি বিস্মিত হইয়াছিলাম। ছাত্রেরা আমার সঙ্গে কিছুমাত্র রূঢ় ব্যবহার করে নাই। অনেক সময় তাহারা আমার পকেটের মধ্যে কমলালেবু, আপেল প্রভৃতি ফল গুজিয়া দিয়া পলাইয়া গিয়াছে। আমি বিদেশি বলিয়াই আমার প্রতি তাহাদের এইরূপ আচরণ, ইহাই আমার বিশ্বাস। এই স্কুলেও আমার বেশি দিন পড়া চলিল না। সেটা স্কুলের দোষ নয়। তখন তারক পালিত মহাশয় ইংল্যান্ডে ছিলেন। তিনি বুঝিলেন এমন করিয়া আমার কিছু হইবে না। তিনি মেজদাদাকে বলিয়া আমাকে লন্ডনে আনিয়া প্রথমে একটা বাসায় একলা ছাড়িয়া দিলেন। সে বাসাটা ছিল রিজেন্ট উদ্যানের সম্মুখেই। তখন ঘোরতর শীত। সম্মুখের বাগানের গাছগুলোয় একটিও পাতা নেই। বরফে ঢাকা আঁকাবাঁকা রোগা ডালগুলো লইয়া তাহারা সারি সারি আকাশের দিকে তাকাইয়া খাড়া দাঁড়াইয়া আছে। দেখিয়া আমার হাড়গুলোর মধ্যে পর্যন্ত যেন শীত করিতে থাকিত। নবাগত প্রবাসীর পক্ষে শীতের লন্ডনের এমন নির্মম স্থান আর কোথাও নাই। কাছাকাছির মধ্যে পরিচিত কেহ নাই। রাস্তাঘাট ভালো করিয়া চিনি না। একলা ঘরে চুপ করিয়া বসিয়া বাইরের দিকে তাকাইয়া থাকিবার দিন আবার আমার জীবনে ফিরিয়া আসিল। কিন্তু বাহির তখন মনোরম নহে। তাহার ললাটে ভ্রুকুটি, আকাশের রং ঘোলা, আলোক মৃত ব্যক্তির চক্ষু তারার মতো দীপ্তিহীন। 10 দিক আপনাকে সংকুচিত করিয়া আনিয়াছে। জগতের মধ্যে উদার আহ্বান নাই। ঘরের মধ্যে আসবাব প্রায় কিছুই ছিল না। দৈবক্রমে কি কারণে একটা হারমোনিয়াম ছিল। দিন যখন সকাল সকাল অন্ধকার হইয়া আসিত তখন সেই যন্ত্রটা আপন মনে বাজাইতাম। কখনো কখনো ভারতবর্ষীয় কেহ কেউ আমার সঙ্গে দেখা করিতে আসিতেন। তাহাদের সঙ্গে আমার পরিচয় অতি অল্পই ছিল। কিন্তু যখন বিদায় লইয়া তাহারা উঠিয়া চলিয়া যাইতেন আমার ইচ্ছা করিত কোট ধরিয়া তাহাদিগকে টানিয়া আবার ঘরে আনিয়া বসাই। এই বাসায় থাকিবার সময় একজন আমাকে লাটিন শিখাইতে আসিতেন। লোকটি অত্যন্ত রোগা, গায়ের কাপড় জীর্ণ প্রায়। শীতকালের নগ্ন গাছগুলার মতোই তিনি যেন আপনাকে শীতের হাত হইতে বাঁচাইতে পারিতেন না। তাহার বয়স কত ঠিক জানি না, কিন্তু তিনি যে আপন বয়সের চেয়ে বুড়া হইয়া গিয়াছেন তাহাকে দেখিলেই বোঝা যায়। একদিন আমাকে পড়াইবার সময় তিনি যেন কথা খুঁজিয়া পাইতেন না, লজ্জিত হইয়া পড়িতেন। তাহার পরিবারের সকল লোকে তাহাকে বাতিগ্রস্ত বলিয়া জানিত। একটা মতো তাহাকে পাইয়া বসিয়াছিল। তিনি বলিতেন পৃথিবীতে এক একটা যুগে একই সময়ে ভিন্ন ভিন্ন দেশের মানব সমাজে একই ভাবের আবির্ভাব হইয়া থাকে। অবশ্য সভ্যতার তারতম্য অনুসারে সেই ভাবেই রূপান্তর ঘটিয়া থাকে, কিন্তু হওয়াটা একই। পরস্পরে দেখা দেখি যে একই ভাব ছড়াইয়া পড়ে তাহা নহে। যেখানে দেখা দেখি নাই সেখানেও অন্যথা হয় না। এই মতটিকে প্রমাণ করিবার জন্য তিনি কেবলই তথ্য সংগ্রহ করিতেছেন ও লিখিতেছেন। এদিকে ঘরে অন্ন নাই, গায়ে বস্ত্র নাই। তাহার মেয়েরা তাহার মতের প্রতি শ্রদ্ধা মাত্র করে না এবং সম্ভবত এই পাগলামির জন্য তাহাকে সর্বদা ভর্ৎসনা করিয়া থাকে।
এক একদিন তাহার মুখ দেখিয়া বুঝা যাইত ভালো কোনো একটা প্রমাণ পাইয়াছেন, লেখা অনেকটা অগ্রসর হইয়াছে। আমি সেদিন সেই বিষয়ে কথা উত্থাপন করিয়া তাহার উৎসাহে আরও উৎসাহ সঞ্চার করিতাম। আবার একদিন তিনি বড় বিমর্ষ হইয়া আসিতেন, যেন যে ভার তিনি গ্রহণ করিয়াছেন তাহা আর বহন করিতে পারিতেছেন না। সেদিন পড়ানোর পদে পদে বাধা ঘটিত, চোখ দুটো কোন শূন্যের দিকে তাকাইয়া থাকিত। মনটাকে কোনো মতেই প্রথম পাঠ্য ল্যাটিন ব্যাকরণের মধ্যে টানিয়া আনিতে পারিতেন না। এই ভাবের ভারে ও লেখার দায় অবনত অনশন ক্লিষ্ট লোকটিকে দেখিলে আমার বড়ই বেদনা বোধ হইত। যদিও বেশ বুঝিতেছিলাম ইহার দ্বারা আমার পড়ার সাহায্য প্রায় কিছুই হইবে না, তবুও কোনো মতেই ইহাকে বিদায় করিতে আমার মন সরিল না। যে কয়দিন সে বাসায় ছিলাম এমনই করিয়া লাটিন পড়িবার ছল করিয়াই কাটিল। বিদায় লইবার সময় যখন তাহার বেতন চুকাইতে গেলাম, তিনি করুণ স্বরে আমাকে কহিলেন, আমি কেবল তোমার সময় নষ্ট করিয়াছি, আমি তো কোনো কাজই করি নাই, আমি তোমার কাজ হইতে বেতন লইতে পারিব না। আমি তাহাকে অনেক কষ্টে বেতন লইতে রাজি করিয়াছিলাম। আমার সেই ল্যাটিন শিক্ষক যদিচ তাহার মতকে আমার সমক্ষে প্রমাণসহ উপস্থিত করেন নাই, তবু তাহার সে কথা আমি এ পর্যন্ত অবিশ্বাস করি না। এখনো আমার এই বিশ্বাস যে সমস্ত মানুষের মনের সঙ্গে মনের একটি অখণ্ড গভীর যোগ আছে। তাহার এক জায়গায় যে শক্তির ক্রিয়া ঘটে, অন্যত্র গূঢ়ভাবে তাহা সংক্রামিত হইয়া থাকে। এখান হইতে পালিত মহাশয় আমাকে বারকার নামক একজন শিক্ষকের বাসায় লইয়া গেলেন। ইনি বাড়িতে ছাত্রদিগকে পরীক্ষার জন্য প্রস্তুত করিয়া দিতেন। ইহার ঘরে ইহার ভালো মানুষ স্ত্রীটি ছাড়া অত্যল্প মাত্র রম্য জিনিস কিছুই ছিল না। এমন শিক্ষকের ছাত্র যে কেন জোটে তাহা বুঝিতে পারি। এমন মানুষেরও স্ত্রী মেলে কেমন করিয়া সে কথা ভাবিলে মন ব্যথিত হইয়া ওঠে। বারকার জায়ার সান্ত্বনার সামগ্রী ছিল একটি কুকুর, কিন্তু স্ত্রীকে যখন বারকার দণ্ড দিতে ইচ্ছা করিতেন তখন পীড়া দিতেন সেই কুকুরকে। সুতরাং এই কুকুরকে অবলম্বন করিয়া মিসেস বারকার আপনার বেদনার ক্ষেত্রকে আরও খানিকটা বিস্তৃত করিয়া তুলিয়াছিলেন। এমন সময় বউ ঠাকুরানী যখন ডেভনশিয়ারে টর্কিনগর হইতে ডাক দিলেন, তখন আনন্দে সেখানে দৌড় দিলাম। সেখানে পাহাড়ে, সমুদ্রে, ফুল বিছানো প্রান্তরে, পাইন বনের ছায়ায় আমার দুইটি লীলা চঞ্চল শিশু সঙ্গীকে লইয়া কি শোক কাটিয়াছিল বলিতে পারি না। দুই চক্ষু যখন মুগ্ধ, মন আনন্দে অভিষিক্ত এবং অবকাশে পূর্ণ দিনগুলির নিষ্কণ্টক সুখের বোঝা লইয়া প্রত্যহ অনন্তের নিস্তব্ধ নীলাকাশ সমুদ্রে পাড়ি দিতেছে, তখনও কেন যে মনের মধ্যে কবিতা লেখার তাগিদ আসিতেছে না, এই কথা চিন্তা করিয়া একদিন মনে আঘাত পাইয়াছি। তাই একদিন খাতা হাতে, ছাতা মাথায় নীল সাগরের শৈলবেলায় কবির কর্তব্য পালন করিতে গেলাম। জায়গাটি সুন্দর বাছিয়াছিলাম, কারণ সেটা তো ছন্দও নহে, ভাবও নহে। একটি সমুচ্চ শিলাতট চিরব্যগ্রতার মতো সমুদ্রের অভিমুখে শূন্যে ঝুঁকিয়া রহিয়াছে। সম্মুখের ফ্যান রেখাঙ্কিত তরল নীলিমার দোলার পর দিনের আকাশ দোল খাইয়া তরঙ্গের কলগানে হাসি মুখে ঘুমাইতেছে। পশ্চাতে সারি বাঁধা পাইনের সুগন্ধি ছায়াখানি বনলক্ষ্মীর আলক্ষ্য স্খলিত আঁচলটির মতো ছড়াইয়া পড়িয়াছে। সেই শিলাসনে বসিয়া মগ্ন তরী নামে একটি কবিতা লিখিয়াছিলাম। সেইখানেই সমুদ্রের জলে সেটাকে মগ্ন করিয়া দিয়া আসিলে আজ হয়তো বসিয়া বসিয়া ভাবিতে পারিতাম যে সে জিনিসটা বেশ ভালোই হইয়াছিল, কিন্তু সে রাস্তা বন্ধ হইয়া গেছে। দুর্ভাগ্যক্রমে এখনও সে সশরীরে সাক্ষ্য দেবার জন্য বর্তমান। গ্রন্থাবলী হইতে যদিও সে নির্বাসিত, তবুও সপিনা জারি করিলে তাহার ঠিকানা পাওয়া দুঃসাধ্য হইবে না। কিন্তু কর্তব্যের পেয়াদা নিশ্চিন্ত হইয়া নাই। আবার তাগিদ আসিল, আবার লন্ডনে ফিরিয়া গেলাম। এবারে ডাক্তার স্কট নামে একজন ভদ্র গৃহস্থের ঘরে আমার আশ্রয় জুটিল। একদিন সন্ধ্যার সময় বাক্স তরঙ্গ লইয়া তাহাদের ঘরে প্রবেশ করিলাম। বাড়িতে কেবল পক্ষ কেস ডাক্তার, তাহার গৃহিণী ও তাহাদের বড় মেয়েটি আছেন।
ছোট দুইজন মেয়ে ভারতবর্ষীয় অতিথির আগমন আশঙ্কায় অভিভূত হইয়া কোনো আত্মীয়ের বাড়ি পলায়ন করিয়াছেন। বোধ করি যখন তাহারা সংবাদ পাইলেন আমার দ্বারা কোনো সাংঘাতিক বিপদের আশু সম্ভাবনা নাই, তখন তাহারা ফিরিয়া আসিলেন। অতি অল্প দিনের মধ্যেই আমি ইহাদের ঘরের লোকের মতো হইয়া গেলাম। মিসেস স্কট আমাকে আপন ছেলের মতোই স্নেহ করিতেন। তাহার মেয়েরা আমাকে যেরূপ মনের সঙ্গে যত্ন করিতেন, তাহা আত্মীয়দের কাছ হইতেও পাওয়া দুর্লভ। এই পরিবারে বাস করিয়া আমি একটি জিনিস লক্ষ্য করিয়াছি, মানুষদের প্রকৃতি সব জায়গাতেই সমান। আমরা বলিয়া থাকি এবং আমিও তাহা বিশ্বাস করিতাম যে আমাদের দেশে পতিভক্তির একটা বিশিষ্টতা আছে, ইউরোপে তাহা নাই। কিন্তু আমাদের দেশের সাধ্বী গৃহিণীর সঙ্গে মিসেস স্কটের আমি তো বিশেষ পার্থক্য দেখি নাই। স্বামীর সেবায় তাহার সমস্ত মন ব্যাপৃত ছিল। মধ্যবিত্ত গৃহস্থ ঘরে চাকর বাকরদের উপসর্গ নাই, প্রায় সব কাজই নিজের হাতে করিতে হয়। এই জন্য স্বামীর প্রত্যেক ছোটোখাটো কাজটিও মিসেস স্কট নিজের হাতে করিতেন। সন্ধ্যার সময় স্বামী কাজ করিয়া ঘরে ফিরিবেন, তাহার পূর্বেই আগুনের ধারে তিনি স্বামীর আরাম কেদারা ও তাহার পশমের জুতাজোড়াটি স্বহস্তে গুছাইয়া রাখিতেন। ডাক্তার স্কটের কি ভালো লাগে আর না লাগে, কোন ব্যবহার তাহার কাছে প্রিয় বা অপ্রিয়, সে কথা মুহূর্তের জন্যও তাহার স্ত্রী ভুলিতেন না। প্রাতঃকালে একজন মাত্র দাসীকে লইয়া নিজে ওপরের তলা হইতে নিচের রান্নাঘর, সিঁড়ি এবং দরজার গায়ের পিতলের কাজগুলিকে পর্যন্ত ধুইয়া মাজিয়া তকতকে ঝকঝকে করিয়া রাখিয়া দিতেন। ইহার পরে লোকলৌকিকতার নানা কর্তব্য তো আছেই। গৃহস্থালীর সমস্ত কাজ সারিয়া সন্ধ্যার সময় আমাদের পড়াশোনা গান বাজনায় তিনি সম্পূর্ণ যোগ দিতেন। অবকাশের কালে আমোদ প্রমোদকে জমাইয়া তোলা সেটাও গৃহিণীর কর্তব্যেরই অঙ্গ। মেয়েদের লইয়া এক একদিন সন্ধেবেলায় সেখানে টেবিল চালা হইত। আমরা কয়েকজনে মিলিয়া একটা টিপাইয়ে হাত লাগাইয়া থাকিতাম, আর টিপাইটা ঘরময় উন্মত্তের মতো দাপাদাপি করিয়া বেড়াইত। ক্রমে এমন হইল আমরা যাহাতে হাত দিই তাহাই নড়িতে থাকে। মিসেস স্কটের এটা যে খুব ভালো লাগিল তাহা নহে। তিনি মুখ গম্ভীর করিয়া একবার মাথা নাড়িয়া বলিতেন, আমার মনে হয় এটা ঠিক বৈধ হইতেছে না। কিন্তু তবু তিনি আমাদের এই ছেলে মানুষই কাণ্ডে জোর করিয়া বাধা দিতেন না, এই অনাচার সহ্য করিয়া যাইতেন। একদিন ডাক্তার স্কটের লম্বা টুপি লইয়া সেটার ওপর হাত রাখিয়া যখন চালিতে গেলাম, তিনি ব্যাকুল হইয়া তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া কহিলেন, না না, ও টুপি চালাইতে পারিবে না। তাহার স্বামীর মাথার টুপিতে মুহূর্তের জন্য শয়তানের সংস্রব ঘটে, ইয়া তিনি সইতে পারিলেন না। এই সমস্তের মধ্যে একটি জিনিস দেখিতে পাইতাম, সেটি স্বামীর প্রতি তাহার ভক্তি। তাহার সেই আত্মবিসর্জনপর মধুর নম্রতা স্মরণ করিয়া স্পষ্ট বুঝিতে পারি স্ত্রীলোকের প্রেমের স্বাভাবিক চরম পরিণাম ভক্তি। যেখানে তাহাদের প্রেম আপন বিকাশে কোনো বাধা পায় নাই, সেখানে তাহা আপনি পূজায় আসিয়া ঠেকে। যেখানে ভোগবিলাসের আয়োজন প্রচুর, যেখানে আমোদ প্রমোদেরই দিন রাত্রিকে আবিল করিয়া রাখে, সেখানে এই প্রেমের বিকৃতি ঘটে। সেখানে স্ত্রী প্রকৃতির আপনার পূর্ণ আনন্দ পায় না। কয়েক মাস সেখানে কাটিয়া গেল। মেজদাদাদের দেশে ফিরিবার সময় উপস্থিত হইল। পিতা লিখিয়া পাঠাইলেন আমাকেও তাহাদের সঙ্গে ফিরিতে হইবে। সে প্রস্তাবে আমি খুশি হইয়া উঠিলাম। দেশের আলোক, দেশের আকাশ আমাকে ভেতরে ভেতরে ডাক দিতেছিল। বিদায় গ্রহণকালে মিসেস স্কট আমার 2 হাত ধরিয়া কাঁদিয়া কহিলেন, এমন করিয়াই যদি চলিয়া যাইবে, তবে এত অল্প দিনের জন্য তুমি কেন এখানে আসিলে? লন্ডনে এই গৃহটি এখন আর নাই। এই ডাক্তার পরিবারের কেহ বা পরলোকে, কেহ বা ইহলোকে কে কোথায় চলিয়া গিয়াছেন তাহার কোনো সংবাদই জানি না। কিন্তু সেই গৃহটি আমার মনের মধ্যে চিরপ্রতিষ্ঠিত হইয়া আছে। একবার শীতের সময় আমি টনব্রিজ ওয়েলস শহরের রাস্তা দিয়া যাইবার সময় দেখিলাম একজন লোক রাস্তার ধারে দাঁড়াইয়া আছে। তাহার ছেঁড়া জুতার ভেতর দিয়া
পা দেখা যাইতেছে, পায়ে মোজা নাই, বুকের খানিকটা খোলা। ভিক্ষা করা নিষিদ্ধ বলিয়া সে আমাকে কোনো কথা বলিল না, কেবল মুহূর্তকালের জন্য আমার মুখের দিকে তাকাইল। আমি তাহাকে যে মুদ্রা দিলাম তাহা তাহার পক্ষে প্রত্যাশার অতীত ছিল। আমি কিছু দূর চলিয়া আসিলে সে তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া কহিল, মহাশয়, আপনি আমাকে ভ্রমক্রমে একটি স্বর্ণমুদ্রা দিয়াছেন, বলিয়া সেই মুদ্রাটি আমাকে ফিরাইয়া দিতে উদ্যত হইল। এই ঘটনাটি হয়তো আমার মনে থাকিত না, কিন্তু ইহার অনুরূপ আর একটি ঘটনা ঘটিয়াছিল। বোধ করি টার্কি স্টেশনে প্রথম যখন পৌঁছিলাম, একজন মুটে আমার মোট লইয়া ঠিকা গাড়িতে তুলিয়া দিল। টাকার থলি খুলিয়া পেনি জাতীয় কিছু পাইলাম না। একটি অর্ধ ক্রাউন ছিল, সেইটি তার হাতে দিয়া গাড়ি ছাড়িয়া দিলাম। কিছুক্ষণ পরে দেখি সেই মুঠে গাড়ির পেছনে ছুটিতে ছুটিতে গাড়োয়ানকে গাড়ি থামাইতে বলিতেছে। আমি মনে ভাবিলাম সে আমাকে নির্বোধ বিদেশি ঠাওরাইয়া আরো কিছু দাবি করিতে আসিতেছে। গাড়ি থামিলে সে আমাকে বলিল, আপনি বোধ করি পেনি মনে করিয়া আমাকে অর্ধ ক্রাউন দিয়াছেন। যতদিন ইংল্যান্ডে ছিলাম কেউ আমাকে বঞ্চনা করে নাই, তাহা বলিতে পারি না, কিন্তু তাহা মনে করিয়া রাখিবার বিষয় নহে, এবং তাহাকে বড় করিয়া দেখিলে অবিচার করা হইবে। আমার মনে এই কথাটা খুব লাগিয়াছে যে যাহারা নিজে বিশ্বাস নষ্ট করে না তাহারাই অন্যকে বিশ্বাস করে। আমরা সম্পূর্ণ বিদেশি অপরিচিত যখন খুশি ফাঁকি দিয়া দৌড় মারিতে পারি, তবু সেখানে দোকানে বাজারে কেহ আমাদিগকে কিছু সন্দেহ করে নাই। যতদিন বিলাতে ছিলাম, শুরু হইতে শেষ পর্যন্ত একটি প্রহসন আমার প্রবাসবাসের সঙ্গে জড়িত হইয়াছিল। ভারতবর্ষের একজন উচ্চ ইংরেজ কর্মচারীর বিধবা স্ত্রীর সহিত আমার আলাপ হইয়াছিল। তিনি স্নেহ করিয়া আমাকে রুবি বলিয়া ডাকিতেন। তাহার স্বামীর মৃত্যু উপলক্ষে তাহার ভারতবর্ষীয় এক বন্ধু ইংরেজিতে একটি বিলাপ গান রচনা করিয়াছিলেন। তাহার ভাষা নৈপুণ্য ও কবিতা শক্তি সম্বন্ধে অধিক বাক্য ব্যয় করিতে ইচ্ছা করি না। আমার দুর্ভাগ্যক্রমে সেই কবিতাটি বেহাগ রাগিনীতে গাহিতে হইবে এমন একটা উল্লেখ ছিল। আমাকে একদিন তিনি ধরিলেন, এই গানটা তুমি বেহাগ রাগিনীতে গাইয়া আমাকে শোনাও। আমি নিতান্ত ভালো মানুষই করিয়া তাহার কথাটা রক্ষা করিয়াছিলাম। সেই অদ্ভুত কবিতার সঙ্গে বেহাগ সুরের সম্মিলনটা যে কিরূপ হাস্যকর হইয়াছিল তাহা আমি ছাড়া বুঝিবার দ্বিতীয় কোনো লোক সেখানে উপস্থিত ছিল না। মহিলাটি ভারতবর্ষীয় সুরে তাহার স্বামীর শোকগাথা শুনিয়া খুব খুশি হইলেন। আমি মনে করিলাম এইখানেই পালা শেষ হইল, কিন্তু হইল না। সেই বিধবা রমণীর সঙ্গে নিমন্ত্রণ সভায় প্রায়ই আমার দেখা হইত। আহারান্তে বৈঠকখানা ঘরে যখন নিমন্ত্রিত স্ত্রী পুরুষ সকলে একত্রে সমবেত হইতেন, তখন তিনি আমাকে সেই বেহাগ গান করিবার জন্য অনুরোধ করিতেন। অন্য সকলে ভাবিতেন ভারতবর্ষীয় সঙ্গীতের একটা বুঝি আশ্চর্য নমুনা শুনিতে পাইবেন। তাহারা সকলে মিলিয়া সানুনয় অনুরোধে যোগ দিতেন। মহিলাটির পকেট হইতে সেই ছাপানো কাগজখানি বাহির হইত। আমার কর্ণমূল রক্তিম আভা ধারণ করিত। নতশিরে লজ্জিত কণ্ঠে গান ধরিতাম। স্পষ্টই বুঝিতে পারিতাম এই শোকগাথার ফল আমার পক্ষে ছাড়া আর কাহারও পক্ষে যথেষ্ট শোচনীয় হইত না। গানের শেষে চাপা হাসির মধ্য হইতে শুনিতে পাইতাম, থ্যাংক ইউ ভেরি মাচ, হাউ ইন্টারেস্টিং। তখন শীতের মধ্যেও আমার শরীর ঘর্মাক্ত হইবার উপক্রম করিত। এই ভদ্রলোকের মৃত্যু আমার পক্ষে যে এত বড় একটা দুর্ঘটনা হইয়া উঠিবে তাহা আমার জন্মকালে বা তাহার মৃত্যুকালে কে মনে করিতে পারিত? তাহার পরে আমি যখন ডাক্তার স্কটের বাড়িতে থাকিয়া লন্ডন ইউনিভার্সিটিতে পড়া আরম্ভ করিলাম, তখন কিছুদিন সেই মহিলাটির সঙ্গে আমার দেখা সাক্ষাৎ বন্ধ ছিল। লন্ডনের বাইরে কিছু দূরে তাহার বাড়ি ছিল। সেই বাড়িতে যাইবার জন্য তিনি প্রায় আমাকে অনুরোধ করিয়া চিঠি লিখিতেন। আমি শোকগাথার ভয়ে কোনো মতেই রাজি হইতাম না। অবশেষে একদিন তাহার সানুনয় একটি টেলিগ্রাম পাইলাম। টেলিগ্রাম যখন পাইলাম তখন কলেজ যাইতেছি, এদিকে তখন কলিকাতায় ফিরিবার সময়ও আসন্ন হইয়াছে। মনে করিলাম এখান হইতে চলিয়া যাইবার পূর্বে বিধবার অনুরোধটা
পালন করিয়া যাইব। কলেজ হইতে বাড়ি না গিয়া একেবারে স্টেশনে গেলাম। সেদিন বড় দুর্যোগ, খুব শীত, বরফ পড়িতেছে, কুয়াশায় আকাশ আচ্ছন্ন। যেখানে যাইতে হইবে সেই স্টেশনেই এ লাইনের শেষ গম্যস্থান। তাই নিশ্চিত হইয়া বসিলাম। কখন গাড়ি হইতে নামিতে হইবে তা সন্ধান লইবার প্রয়োজন বোধ করিলাম না। দেখিলাম স্টেশনগুলি সব ডান দিকে আসিতেছে। তাই ডান দিকের জানলা ঘেঁষিয়া বসিয়া গাড়ির দীপালোকে একটা বই পড়িতে লাগিলাম। সকাল সকাল সন্ধ্যা হইয়া অন্ধকার হইয়া আসিয়াছে, বাহিরে কিছুই দেখা যায় না। লন্ডন হইতে যে কয়জন যাত্রী আসিয়াছিল তাহারা নিজ নিজ গম্যস্থানে একে একে নামিয়া গেল। গন্তব্য স্টেশনের পূর্ব স্টেশন ছাড়িয়া গাড়ি চলিল। এক জায়গায় একবার গাড়ি থামিল। জানলা হইতে মুখ বাড়াইয়া দেখিলাম সমস্ত অন্ধকার, লোকজন নাই, আলো নাই, প্ল্যাটফর্ম নাই, কিছুই নাই। ভেতরে যাহারা থাকে তাহারাই প্রকৃত তত্ত্ব জানা হইতে বঞ্চিত। রেলগাড়ি কেন যে অস্থানে অসময়ে থামিয়া বসিয়া থাকে রেলের আরোহীদের তাহা বুঝিবার উপায় নাই। অতএব পুনরায় পড়ায় মন দিলাম। কিছুক্ষণ বাদে গাড়ি পিছু হটিতে লাগিল। মনে ঠিক করিলাম রেলগাড়ির চরিত্র বুঝিবার চেষ্টা করা মিথ্যা। কিন্তু যখন দেখিলাম যে স্টেশনটি ছাড়িয়া গিয়াছিলাম সেই স্টেশনে আসিয়া গাড়ি থামিল, তখন উদাসীন থাকা আমার পক্ষে কঠিন হইল। স্টেশনের লোককে জিজ্ঞাসা করিলাম, অমুক স্টেশন কখন পাওয়া যাইবে? সে কহিল, সেইখানে হইতেই তো এ গাড়ি এইমাত্র আসিয়াছে। ব্যাকুল হইয়া জিজ্ঞাসা করিলাম, কোথায় যাইতেছে? সে কহিল, লন্ডনে। বুঝিলাম এ গাড়ি খেয়া গাড়ি, পাড়া পার করে। ব্যতিব্যস্ত হইয়া হঠাৎ সেইখানে নামিয়া পড়িলাম। জিজ্ঞাসা করিলাম, উত্তরের গাড়ি কখন পাওয়া যাইবে? সে কহিল, আজ রাত্রে নয়। জিজ্ঞাসা করিলাম, কাছাকাছির মধ্যে সরাই কোথাও আছে? সে বলিল, 5 মাইলের মধ্যে না। প্রাতে 10টার সময় আহার করিয়া বাহির হইয়াছি। ইতিমধ্যে জল স্পর্শ করি নাই। কিন্তু বৈরাগ্য ছাড়া যখন দ্বিতীয় কোনো পথ খোলা না থাকে তখন নিবৃত্তি সবচেয়ে সোজা। মোটা ওভারকোটের বোতাম গলা পর্যন্ত আঁটিয়া স্টেশনের দীপস্তম্ভের নিচে বেঞ্চের ওপর বসিয়া বই পড়িতে লাগিলাম। বইটা ছিল স্পেন্সারের ডাটা অফ এথিক্স। সেটি তখন সবেমাত্র প্রকাশিত হইয়াছে। গত্যন্তর যখন নাই তখন এই জাতীয় বই মনোযোগ দিয়া পড়িবার এমন পরিপূর্ণ অবকাশ আর জুটিবে না, এই বলিয়া মনকে প্রবোধ দিলাম। কিছুকাল পরে পোর্টার আসিয়া কহিল, আজ একটি স্পেশাল আছে, আধ ঘন্টার মধ্যে আসিয়া পৌঁছিবে। শুনিয়া মনে এত স্ফূর্তির সঞ্চার হইল যে তাহার পর হইতে ডাটা অফ এথিক্সে মনোযোগ করা আমার পক্ষে অসাধ্য হইয়া উঠিল। 7টার সময় যেখানে পৌঁছিবার কথা সেখানে পৌঁছিতে 9:30 হইল। গৃহকর্ত্রী কহিলেন, এ কি রুবি, ব্যাপারখানা কি? আমি আমার আশ্চর্য ভ্রমণ বৃত্তান্তটি খুব যে সগর্বে বলিলাম তাহা নহে। তখন সেখানকার নিমন্ত্রিতগণ ডিনার শেষ করিয়াছেন। আমার মনে ধারণা ছিল যে আমার অপরাধ যখন স্বেচ্ছাকৃত নহে তখন গুরুতর দণ্ডভোগ করিতে হইবে না, বিশেষত রমণী যখন বিধান কর্ত্রী। কিন্তু উচ্চপদস্থ ভারত কর্মচারীর বিধবা স্ত্রী আমাকে বলিলেন, এসো রুবি, এক পেয়ালা চা খাইবে? আমি কোনোদিন চা খাই না, কিন্তু জঠরানল নির্বাপনের পক্ষে পেয়ালা যৎকিঞ্চিৎ সাহায্য করিতে পারে মনে করিয়া গোটা 2 চক্রাকার বিস্কুটের সঙ্গে সেই কড়া চা গিলিয়া ফেলিলাম। বৈঠকখানা ঘরে আসিয়া দেখিলাম অনেকগুলি প্রাচীনা নারীর সমাগম হইয়াছে। তাদের মধ্যে একজন সুন্দরী যুবতী ছিলেন। তিনি আমেরিকান এবং তিনি গৃহস্বামিনীর যুবক ভ্রাতৃপুত্রের সহিত বিবাহের পূর্বে পূর্বরাগের পালা উদযাপন করিতেছেন। ঘরের গৃহিণী বলিলেন, এবার তবে নৃত্য শুরু করা যাক। আমার নৃত্যের কোনো প্রয়োজন ছিল না এবং শরীর মনের অবস্থাও নৃত্যের অনুকূল ছিল না, কিন্তু অত্যন্ত ভালো মানুষ যাহারা জগতে তাহারা অসাধ্য সাধন করে। সেই কারণে যদিচ এই নৃত্য সভাটি সেই যুবক যুবতীর জন্যই আহুত, তথাপি 10 ঘন্টা উপবাসের পর 2 খণ্ড বিস্কুট খাইয়া 3 কাল উত্তীর্ণ প্রাচীন রমণীদের সঙ্গে নৃত্য করিলাম। এইখানেই দুঃখের অবধি রইল না। নেমন্তন কর্ত্রী আমাকে জিজ্ঞাসা করিলেন, রবি,
আজ তুমি রাত্রি যাপন করিবে কোথায়? এর প্রশ্নের জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি হতবুদ্ধি হইয়া যখন তাহার মুখের দিকে তাকাইয়া রহিলাম, তিনি কহিলেন, রাত্রি দ্বিপ্রহরে এখানকার সরাই বন্ধ হইয়া যায়, অতএব আর বিলম্ব না করিয়া এখনই তোমার সেখানে যাওয়া কর্তব্য। সৌজন্যের একেবারে অভাব ছিল না। সরাই আমাকে নিজে খুঁজিয়া লইতে হয় নাই। লণ্ঠন ধরিয়া একজন ভৃত্য আমাকে সরাইয়ে পৌঁছাইয়া দিল। মনে করিলাম হয়তো সাপে পর হইল, হয়তো এখানে আহারের ব্যবস্থা আছে। জিজ্ঞাসা করিলাম, আমিষ হোক, নিরামিষ হোক, তাজা হোক, বাসি হোক, কিছু খাইতে পাবো কি? তাহারা কহিল, মদ্য যত চাও পাইবে, খাদ্য নয়। তখন ভাবিলাম নিদ্রা দেবীর হৃদয় কোমল, তিনি আহার না দিন বিস্মৃতি দেবেন। কিন্তু তাহার জগৎজোড়া অঙ্কেও তিনি সে রাত্রে আমাকে স্থান দিলেন না। বেলে পাথরের মেজওয়ালা ঘর ঠান্ডা কনকন করিতেছে। একটি পুরাতন খাট ও একটি জীর্ণ মুখ ধুইবার টেবিল ঘরের আসবাব। সকালবেলায় ইঙ্গভারতী বিধবাটি প্রাতরাশ খাইবার জন্য ডাকিয়া পাঠাইলেন। ইংরাজি দস্তুরে যাহাকে ঠান্ডাখানা বলে তাহারই আয়োজন, অর্থাৎ গত রাত্রির ভোজের অবশেষ আজ ঠান্ডা অবস্থায় পাওয়া গেল। ইহারই অতি যৎসামান্য কিছু অংশ যদি উষ্ণ বা কফ আকারে কাল পাওয়া যাইত, তা হইলে পৃথিবীতে কাহারও কোনো গুরুতর ক্ষতি হইত না। অথচ আমার নৃত্যটা ডাঙায় তোলা কই মাছের নৃত্যের মতো এমন শোকাবাও হইতে পারিত না। আহারান্তে নিমন্ত্রণ কর্তৃক কহিলেন, যাকে গান শোনাইবার জন্য তোমাকে ডাকিয়াছি তিনি অসুস্থ, শয্যাগত। তাহার শয়ন গৃহের বাইরে দাঁড়াইয়া তোমাকে গাহিতে হইবে। সিঁড়ির ওপর আমাকে দাঁড় করাইয়া দেয়া হইল। রুদ্ধ দ্বারের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া গৃহিণী কহিলেন, ওই ঘরে তিনি আছেন। আমি সেই অদৃশ্য রহস্যের অভিমুখে দাঁড়াইয়া শোকের গান বেহাগ রাগিণীতে গাহিলাম। তাহার পর রোগিণীর অবস্থা কি হইল সে সংবাদ লোকমুখে বা সংবাদপত্রে জানিতে পাই নাই। লন্ডনে ফিরিয়া আসিয়া 2-3 দিন বিছানায় পড়িয়া নিরঙ্কুশ ভালো মানুষের প্রায়শ্চিত্ত করিলাম। ডাক্তারের মেয়েরা কহিলেন, দোহাই তোমার, এই নিমন্ত্রণ ব্যাপারকে আমাদের দেশের আতিথ্যের নমুনা বলিয়া গ্রহণ করিও না। এ তোমাদের ভারতবর্ষের নিমকের গুণ। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি গ্রন্থ থেকে প্রবন্ধ বিলাত। বিভিন্ন স্বাদের গল্প এবং প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।